আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এসএসসি 2026 আপনাদের অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে রসায়ন, রোজ বৃহস্পতিবার। তো আপনাদের এই বিষয়ের উপর একটা সংক্ষেপে, ক্লাসটা খুব বড় করব না, সংক্ষেপে এখানে আমার যে কয়টা অধ্যায় যেখানে আমি লেখা রাখছি, এখানে আরো দুইটা বিষয় আমার লেখা আছে। এই দুইটা বিষয় সম্পর্কে আমি গত দিন একটা পোস্ট করছিলাম। পোস্টে বলা হয়েছিল যে আমাদের যে অধ্যায়গুলো আর কি সিলেবাসে ছিল, এখানে মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমাদের যে অধ্যায়গুলো ছিল, গণিতের দ্বিতীয় অধ্যায় ছিল, তৃতীয় অধ্যায় ছিল, আহ সপ্তম অধ্যায় ছিল, অষ্টম অধ্যায় ছিল, যাই হোক আদার্স কিছু অধ্যায় ছিল, এবং উচ্চতর গণিতেও আমাদের বেশ কিছু অধ্যায় ছিল। তো ওইগুলো অধ্যায় বাদ দিয়ে, ওইগুলো তো অলরেডি পড়ছেন আপনারা, ওইগুলোর উপর ভিত্তি করে আপনারা পরীক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের কিন্তু সাধারণ গণিতে আরো বেশ কিছু অধ্যায় ছিল যেগুলো আপনারা পড়েন নাই, অর্থাৎ আপনাদের সিলেবাসে ছিল না। ওইগুলো থেকে স্যাররা প্রশ্ন করবে বলে তারা বলছিল না, এই কারণে আপনারা এই অধ্যায়গুলো পড়েন নাই। তো গণিতে অধ্যায় আছে হচ্ছে আমার বাস্তব সংখ্যা আছে, এরপর আমার 4 নম্বর অধ্যায় যেটা হচ্ছে সূচক ও লগারিদম, মানে কোন অধ্যায়গুলো নাই সেই অধ্যায়গুলো আমি এখানে লেখা রাখছি। এই অধ্যায়গুলো সম্পর্কে আগে আমি দু একটা কথা বলবো, এরপরে হচ্ছে আমি রসায়ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং কোথায় থেকে কিভাবে পড়লে আপনারা একটু পারতে পারেন, মানে পরীক্ষায় কমন পাইতে পারেন, সেগুলা একটু ধারণা দিব আর কি। আমি ওই যে মানে কাউকে কেন্দ্র করে বলতেছি না, যে অনেক স্যার আছে দেখবেন যে 20 ঘন্টা 30 ঘন্টার ক্লাস তারা দেয়, কিন্তু আমরা ও তো মানে একটা ম্যারাথন ক্লাস আসলে ওই রকম হয় না, আমরা বড় জোর 1 থেকে 1.5 ঘন্টার দিতে পারি। আচ্ছা যাই হোক, অত বেশি বড় করার দরকার নাই, লেন্থ করার দরকার নাই। আমার ক্লাস করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের কি করা, মানে ক্লাস তো করতেই হবে। ক্লাসটা করার পর আমি যেগুলো দেখাইলাম ওই টাইপের উপর ভিত্তি করে আপনার বাসায় কি করতে হবে, আরো বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমার গণিতে অধ্যায় 1 যেটা হচ্ছে বাস্তব সংখ্যা, আমি বলছিলাম আপনাদের যখন পরীক্ষাটা শেষ হবে তখন আপনারা অযথা 3 থেকে 4টা মাস অযথা সময়টা নষ্ট করবেন, খেলায় খেলায় কাটিয়ে দিবেন, আপনাদের পড়া নাই। এই কারণে আমি বলতেছি, যেহেতু আপনারা ওই টাইমে ফ্রি আছেন, আপনারা যদি এই অধ্যায়গুলোর বেসিকও যদি একটু নেওয়া যাইতে পারেন, ইন্টারে আপনাদের জন্য খুবই সহজ হবে। আচ্ছা শুনেন, আমি দুই কোয়ালিটির স্টুডেন্টদের কথা বলতেছি। 1 নম্বর হচ্ছে যারা আসলে সায়েন্স নিয়ে পড়তেছেন এবং উচ্চতর গণিত নিয়ে পড়তেছেন, আপনাদের আসলে খুব বড় কিছু করার ইচ্ছা আছে গণিতের উপরে, গণিত নিয়ে অনার্স মাস্টার্স বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার যাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু এই সকল অধ্যায়ের জ্ঞানই লাগবে। আপনাদের যে অধ্যায়গুলো ছিল ওই অধ্যায়ের জ্ঞানগুলোও লাগবে। আপনারা বড় কিছু করতে চাইলে গণিতের উপরে এই জ্ঞানগুলোও লাগবে। অর্থাৎ আমি বলি টোটালি যারাই হচ্ছে উচ্চতর গণিতের স্টুডেন্ট, অর্থাৎ ইন্টারে উচ্চতর গণিত নেবেন, অনার্সেও হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা গণিত রিলেটেড যে কোনো একটা সাবজেক্ট পড়ার ইচ্ছা, আপনারা অবশ্যই অবশ্যই আমি যেটা বলতেছি যে আমাদের যে 1 নম্বর অধ্যায় বাস্তব সংখ্যা, এটা আপনারা বই খুললে দেখবেন বাস্তব সংখ্যা, এটা আপনাদের ইন্টারেও লাগবে, অনার্সেও লাগবে, সব জায়গায় লাগবে। এটা স্যার আপনারা পার হতে পারবেন না, এটা আপনাদের লাগবে। এটা খুবই কমন একটা অধ্যায়, এটা খুবই কমন অধ্যায়। সূচক ও লগারিদম 4 নম্বর অধ্যায় যেটা, এটা কিন্তু আপনাদের কিরকম একদম আমাদের বীজগণিতটা যে আছে, বীজগণিতের একদম বেসিক একটা অধ্যায়, বীজগণিতের একদম বেসিক একটা অধ্যায় এইটা। এবং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। 6 নম্বর অধ্যায় হচ্ছে জ্যামিতির একদম একটা বেসিক, এটা হচ্ছে ত্রিকোণমিতির বাস্তব প্রয়োগ। 10 নম্বর অধ্যায় কি, ত্রিকোণমিতি যে আমরা শিখতেছি, আমাদের মনে হয় প্রশ্ন থাকে না যে এই জিনিসগুলো আমরা কেন শিখতেছি, এগুলো বাস্তবে কেন আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এই জিনিসগুলো কিন্তু আমরা বলি। তো 10 নম্বর অধ্যায়ে আমরা দেখব আমাদের যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে এটা বাস্তবে আমাদের কোথায় ব্যবহৃত হচ্ছে, সেই জিনিসটা আমরা 10 নম্বর অধ্যায়ে দেখতে পারবো। এরপরে 12 নম্বর অধ্যায় দুই চলক বিশিষ্ট সমীকরণ, এই অধ্যায়ে খুবই কমন একটা টপিক আছে, এটা স্যার আপনারা ইন্টারের অনেক কিছু আসলে বুঝবে না। সরল রেখা নামক অধ্যায় আছে, এটা বুঝবেন না, বৃত্ত বুঝবেন না, এরকম ম্যাট্রিক্স নির্ণায়ক বুঝবেন না, এরকম আরো অনেক ডিটেলস আছে। যাই হোক, এই জিনিসগুলো আপনাদের সমস্যা হবে। 13 নম্বর অধ্যায়
এটা হচ্ছে ধারা। আহ, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, তো এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, ধরে নেন। এরপরে 14 নম্বর অধ্যায় আর 15 নম্বর অধ্যায়, এই দুইটা অধ্যায় জ্যামিতির, হ্যাঁ, লাস্ট 3টা অধ্যায় আমরা বলতে পারি যে মোটামুটি আমরা যদি নাও জানি, আহ, বিশেষ করে 14 নম্বর এবং 15 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়ও লাগবে, অনার্সে লাগবে এটা। 14 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায় হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, তবে একবার এসে লাগবে না তা না। বিজ্ঞানীরা যখন বইটা সাজাইছে তখন কিছু অধ্যায় 9 10-এ দিছে, কিছু অধ্যায় ইন্টারমিডিয়েটে দিছে, এবং তারা কিভাবে সাজাইছে মানে ইন্টারের বইগুলা পড়ার জন্য অবশ্যই 9 10-এর সম্পূর্ণ সবগুলো অধ্যায়ের বেসিকই লাগবে। এমন ভাবে উচ্চতর গণিত প্রথম অধ্যায় হচ্ছে সেটু ফাংশন, এটার থেকে কমন কোনো অধ্যায় আজ পর্যন্ত আমি দেখতে পারি নাই। এই ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এরপরে হচ্ছে শেডের আরো বিভিন্ন যে সূত্র, সূত্রের প্রয়োগ, এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু 2 নম্বর অধ্যায়ে আমরা হালকা পড়ছি। এই এই প্রথম অধ্যায়ের নাম ও সেট ফাংশন, আমাদের সাধারণ গণিতে 2 নম্বর অধ্যায়ে সেট ফাংশন, কিন্তু ওই সেট ফাংশন আর এই সেট ফাংশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা আমাদের লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর অধ্যায় উপপাদ্য, এটাও আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। 4 নম্বর অধ্যায়ও আমাদের আসে গুরুত্বপূর্ণ আছে। এরপরে হচ্ছে 5 নম্বর, এটা আমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর অধ্যায় আমাদের আরো গুরুত্বপূর্ণ। এই অসমতার ব্যবহার, এটা আমাদের ইন্টারে হুবহু আছে, এটা আমাদের ইন্টারে হুবহু আছে, কিন্তু ওইটা পারার জন্য আগে এটা অবশ্যই পারতে হবে, এবং এটাও আমাদের পারতে হবে। সমীকরণ সমাধান, এটা আমাদের পারতে হবে, এগুলোর জ্ঞান আমাদের অবশ্যই লাগবে। এরপরে 13 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের এটা আমাদের ত্রিমাত্রিক ঘনবস্তু, এই সমস্ত জিনিস বুঝতে আমাদের লাগে, এটা আমাদের হুবহু লাগবে। এই জিনিসগুলোর জ্ঞান যদি আমাদের না থাকে, আমরা অনেক জায়গায় আসলে মানে অনেক ম্যাথে আসলে আমরা পাবো যেটা সমাধান করতে গিয়ে আমরা আটকায় যাব, আমরা সমাধান করতে পারবো না। এগুলা না শিখলে আমাদের 9 10-এ তো আমরা পার হয়েছি, এটা শেষ। 9 10 তো অলরেডি শেষ, আমরা ইন্টারে উঠবো, ওইখানেও আমরা অনেক জায়গায় আটকে পড়বো, সমাধান করতে পারবো না। বেসিক তো আমাদের নাই, এগুলো হয়ে যাচ্ছে আমাদের বেসিক, বেসিক জিনিসগুলো তো আমরা জানি না, তাহলে আমাদের সমস্যা হবে। আমরা ওইখানে গিয়া দেখবেন যে আমরা অনেক কিছু আসলে সমাধান করতে পারবো না, এবং অনার্সে গিয়েও আমরা অনেক কিছু আসলে সমাধান করতে পারবো না। তো এই সকল জিনিসগুলাই আমাদের কি, এখানে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় আমাদের লাগবে। যেমন এই যে বাস্তব সংখ্যা, এটা আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একদম প্রথম অধ্যায়, এবং অনার্সেও আমাদের এই অধ্যায়টা আছে। প্রথম বর্ষেও আছে, দ্বিতীয় বর্ষেও আছে, তৃতীয় বর্ষেও আছে। এরপরে যে সূচক লগারিদম, বীজগণিতের একদম বেসিক, এটা এই অধ্যায়টা দিচ্ছে হচ্ছে বেসিক একদম স্ট্রং করার জন্য। বীজগণিতের যে বেসিকটা আছে ওইটা একদম স্ট্রং করার জন্য। 5 নম্বর যে একশো লগ বিশিষ্ট সমীকরণ, এটা আমাদের বহুপদী বহুপদী সমীকরণ নামে এক অধ্যায় আছে। এখন আমাদের অনার্সে সমীকরণ তত্ত্ব নামে একটা অধ্যায় আছে, ওইখানে ওই ম্যাথগুলো সমাধান করার জন্য এই সমস্ত আছে। যাই হোক, টোটালি এই বিষয়গুলো আমাদের খুব জানা থাকলে জিনিসটা আমাদের ভালো হবে। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, বেসিকগুলো যদি আমাদের থাকে, তাহলে আমরা অবশ্যই জানতে এবং বুঝতে পারবো, ওইখানে আমাদের কি হবে, আমাদের খুব সহজ হবে পড়াগুলা। আর যদি এগুলো না পড়ি, তাহলে আমাদের নতুন করে এগুলো আবার ঠিকই পড়তে হবে, এবং আমাদের অনেক কি করতে হবে, একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আমি বলছি যে আপনাদের যখনই পরীক্ষাটা শেষ হবে, ওই দিন বা 2-1 দিন পর থেকে আমি কি করব, এই অধ্যায়গুলো আপনাদের আপলোড দিব। আগে আমি রেসপন্স করতে চাই আপনাদের সাথে যে আপনারা আসলে কে কে এই ক্লাসগুলো আসলে করতে আগ্রহী, অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। এরপর আসেন আমাদের যে রসায়ন, এই রসায়নে আমাদের অধ্যায় আছে কোনগুলো, সেই অধ্যায়গুলো লিখছি। রসায়নে আমাদের দেখেন, আরো একটা কথা বলতে ভুলে গেছি, যারা আসলে ম্যাথে একদম দুর্বল, ওইটা তো কেবল উচ্চতর গণিতের স্টুডেন্টের কথা বললাম। উচ্চতর গণিত কারণে যারা খুব ম্যাথ ভালো পারে, যারা হচ্ছে মানে ম্যাথে দুর্বল, ওদেরও একটা সমস্যা কি, ধরেন যে আপনারা পাস করতে পারবেন কিনা সন্দেহ আছে। আর যদি পাস না করে যদি ফেল করেন, কথার কথা, আপনি একটা সাবজেক্টে গণিতে ফেল করলেন, গণিত কি আপনার আবার পরীক্ষা দিতে হবে না? তখন কিন্তু আপনার 27 বছরের সাথে যে পরীক্ষাটা দিবেন, ওইখানে কিন্তু আপনার মোট 17টা অধ্যায়ের উপরেই পরীক্ষা হবে, সাধারণ গণিত। তো ওইখানে দেখেন আপনাদেরও কিন্তু জিনিসগুলো লাগবে। আচ্ছা, তো আপনারাও এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন।
আর হ্যাঁ, যারা আসলে এই কোর্স, এই সম্পূর্ণ যে কোর্সের কথাটা আমি বললাম, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই কোর্স আসলে যারা করতে ইচ্ছুক, তারা আমার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটার সাথে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, এরপর রসায়নে 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5, 6, 7 এবং 11। আচ্ছা, আমি আগে সাজেশনটা আপনাদেরকে আমি দিই। আপনাদের এই 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায়ের উপরে আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষায় কি কি থাকবে? এমসিকিউ, এমসিকিউ, এসকিউ, সিকিউ আর পিকিউ, সবগুলা কিউ আকারে লিখে দিছি। প্র্যাকটিক্যাল, এটা কিউ দিয়ে হয় কি না সি দিয়ে হবে? প্র্যাকটিক্যাল, ক্যাল তো যে সি, সি এ এল, ক্যাল, পিসি। আচ্ছা, এমসিকিউ থাকবে আমার কয়টা? 25টা থাকবে। 25টা এমসিকিউ আমাদের দিতে হবে। 25টা এমসিকিউ থাকবে, আমাদের 25টা অ্যানসার করতে হবে, এটা হচ্ছে কথা। এসকিউ মানে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন আমাদের 7টা থাকবে, 5টা দিতে হবে, এখানে হচ্ছে আমার 10 মার্ক। আর এসকিউ থাকবে আমাদের 6টা, 4টা দিতে হবে, 4টা হচ্ছে 40। আর পিসি মানে প্র্যাকটিক্যাল হচ্ছে 25। তাহলে টোটাল দেখেন 100 হয়। তো 100 মিলানোর জন্য আমাদের এমসিকিউ দিবে হচ্ছে 25টা। 25টা অ্যান্সার করতে হবে আমার 25 নম্বর। এসকিউ মানে শর্ট কোশ্চেন, যেটাকে আমরা ছোট প্রশ্ন বলি, সংক্ষিপ্ত প্রশ্ন। 7টা থাকবে, 5টা দিতে হবে, 5টার মধ্যে 2 করে নাম্বার হলে 10। সিকিউ মানে সৃজনশীল, চয়েস কোশ্চেন যেটাকে আমরা বলি, সৃজনশীল। আর 6টা থাকবে, যে কোনো 4টা চয়েস করবেন, 4টা চয়েস করে ওটা সম্পূর্ণ দিবেন। তো এটা হচ্ছে আপনার 40 নাম্বার, প্রত্যেকটায় 10 করে নাম্বার। আপনারা জানেন একটা সৃজনশীলের মধ্যে আবার 4টা অংশ থাকে, ক, খ, গ, ঘ। ক নম্বরে 1, খ নম্বরে 2, গ নম্বরে 3, ঘ নম্বরে 4। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল, এটা 25। এটা আপনাদের এটা মানে মানবন্টন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। এবং কোন কোন অধ্যায় আপনাদের সিলেবাসে আছে, সেই অধ্যায়গুলোও কিন্তু আমি এখানে লেখা রাখছি। এবার আসুন আমাদের কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো আমরা পড়ব। আচ্ছা, আমাদের সিকিউ অংশটা, সিকিউ অংশের মধ্যে আমাদের ক, খ, গ এবং ঘ 4টা অংশ কিন্তু থাকবে। এই 2টা অংশ থেকে, যেমন 3 নাম্বার অধ্যায়ে জ্ঞানমূলকের জন্য আমি কোন কোন জ্ঞানমূলকটা মুখস্থ করব, কোন কোন অনুধাবনমূলক প্রশ্ন করব, এই জিনিসগুলা ক এবং খ, এগুলা নিয়ে এখানে আলোচনা করার কোনো কিছু নাই। এগুলা নিয়ে আমাদের আলোচনা করার কোনো কিছু নাই, তেমন নাই। যাই হোক, এই জিনিসগুলো আমি কি করব আপনাদেরকে, আমি এটার ডেসক্রিপশন বক্সে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দিব। আমি যে কয়টা প্রশ্ন দিব, ওই কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নই আপনারা মুখস্থ করবেন। আমি যে কয়টা জ্ঞানমূলক দিব, প্রত্যেকটা অধ্যায় থেকে ধরেন যে 10টা করে দিলাম, 6টা অধ্যায় 60টা জ্ঞানমূলক। এই 60টা জ্ঞানমূলক পড়বেন, আপনাদের যে কোনো বোর্ডে কমন করবে। আমি 60টা জ্ঞানমূলক দিব, আর প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 5টা করে যদি আমি অনুধাবনমূলক প্রশ্ন দিই, তাহলে 30টা অনুধাবনমূলক প্রশ্ন দিব। এই সবগুলো আমি মনোজন 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে আপনাদের, তাহলেই হয়ে যাবে। আর গ ঘ যে জিনিসটা, গ ঘ 3 নম্বর অধ্যায়ে আসি। 3 নম্বর অধ্যায়ে আপনাদের দুইটা অংশ থেকে খুব বেশি প্রশ্ন আসে। 2টা অংশ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে n/2π। এই সূত্রটা দিয়ে আপনাদের যত ম্যাথ আছে সবগুলা করতে হবে। বুঝাইতে পারলাম কথাগুলা? আরেকটা হচ্ছে আমাদের আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর নির্ণয়। তাহলে এই 2টা জিনিস আমাদের খুব সুন্দর করে পারতে হবে। ওই যে এই যে আপেক্ষিক ভরের মধ্যে আমাদের যে ছিল ক্লোরিন হইতেছে আমাদের 35 ক্লোরিন এবং 37 ক্লোরিন, এটা থাকে আমাদের 75%।
আর এটা থাকে আমাদের 25%। তো এগুলা দিয়ে কি আমরা বিভিন্ন ম্যাথ করছিলাম না, তাহলে আমাদের কি হয় যে 35-এর সাথে 75 আর 37-এর সাথে 25, তাহলে এটা আমরা যে কি করতাম 35 × 75 প্লাস হচ্ছে 37 × 25 ডিভাইডেড বাই হইতেছে 100। তাহলে এটা আমাদের দেখবেন যে 35.5 আসে, যেটাই হচ্ছে আমাদের ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা যাই হোক, তাহলে এই আপেক্ষিক ভর যে নির্ণয়ের এই ম্যাথগুলো কোনটা কত পার্সেন্ট সেগুলো দেওয়া থাকবে। আমরা এটার সাথে এটা গুণন করব আর এটার সাথে এটা গুণন করব, গুণন করার পরে এই গুণফলগুলো যোগ করে 100 দ্বারা ভাগ করে দেব, শেষ। তাহলে এইভাবে আমরা আপেক্ষিক এই জিনিসগুলো কিন্তু আমরা বের করতে পারবো। এবং কৌণিক ভরবেগের যে ম্যাথগুলা, এর মানে হচ্ছে ভর, এখানে যে কৌণিক ভরবেগ এটা ইলেকট্রনের ক্ষেত্রে হয়, তো এম বলতে আমার ইলেকট্রনের ভরকে বোঝায়, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এর হচ্ছে কত নম্বর কক্ষপথ সেটা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তো এটা ধ্রুবক, পাই হচ্ছে আমাদের ধ্রুবক, যেটা হচ্ছে 3.1416। আমাদের কৌণিক ভরবেগও চাইতে পারে, অথবা ইলেকট্রনের বেগ চাইতে পারে, অথবা ইলেকট্রনের ব্যাসার্ধ চাইতে পারে। যেটা চাবে ওইটা ব্যতীত আর বাকি জিনিসগুলো আমাদের দেওয়া থাকবে। তো এই দুইটা টপিক আমি আসলে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখি। আর এর সাথে আপনারা আরো একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা আপনারা অবশ্যই দেখা যাবেন। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল থেকে আমাদের প্রতিনিয়ত অনেক প্রশ্ন আসতে দেখা যায়। এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 3 নম্বর অধ্যায়টা কি হবে, আমাদের খুবই 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 কমন পড়বে এবং আমাদের অনেক সহজ হবে। আপনারা চিন্তাও করতে পারবেন না যে মাত্র এই 3টা টপিক পড়ে আমাদের একটা সৃজনশীল একদম হুবহু কমন পড়ছে। দেখবেন যে একদম হুবহু আমাদের কি পড়বে, কমন পড়বে। এই হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়। এরপর 4 নম্বর অধ্যায়ে যদি আমরা আসি, 4 নম্বর অধ্যায়ে আমাদের 4 নম্বর অধ্যায় থেকে আমরা কি পড়তে পারি, দেখি 4 নম্বর অধ্যায়ে কি কি আছে। 4 নম্বর অধ্যায়ে আমাদের একটা জিনিস খুবই সুন্দরভাবে আমাদের শিখতে হবে। একটা মৌলর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তো সেটার পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা। তাহলে পর্যায় নির্ণয় গ্রুপ নির্ণয় এই টাইপটা আমাদের ছিল না। এই পর্যায় নির্ণয় এবং হচ্ছে আমাদের এই বিষয়গুলা গ্রুপ নির্ণয়, এটা আমাদের পারতে হবে। সাথে হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 3টা যে টপিক আছে, এই 3টা কোন দিকে গেলে বাড়ে আর কোন দিকে গেলে কমে, উপর দিকে নিচ দিকে গেলে হয়, নিচ থেকে উপর দিকে গেলে কি হয়, এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। এবং আমরা প্রত্যেকটা আমাদের 5টা করে সৃজনশীল সলভ করে যাব। আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো থেকে আমি 5টা করে প্রশ্ন আপনাদেরকে সাজেস্ট করলাম, 5টা করে প্রশ্ন আপনারা দেখা যাবেন। তাহলে এই জিনিসগুলো পড়লে আপনারা 4 নম্বর অধ্যায় খুব সুন্দরভাবে পারবেন। 5 নম্বর আছে আমাদের সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, এই কয়েকটা বন্ধন সম্পর্কে এবং অষ্টক তত্ত্বটা পড়ে যাবেন। অষ্টক তত্ত্ব পড়ে গেলে আপনারা যে কোনোটা আসলে পারবেন। রাসায়নিক গণনা একটু জটিল, এটা আপনাদের একটু বাদ রাখলাম। 7 নম্বর অধ্যায় আসেন। 7 নম্বর অধ্যায় হচ্ছে আর যদি কোনো কিছু পারেন বা না পড়েন, জারণ সংখ্যা নির্ণয় আর হচ্ছে লা-শাতেলিয়ার নীতিটা পড়ে যাবেন। লা-শাতেলিয়ার নীতির মধ্যে আমাদের আছে তাপের প্রভাব, চাপের প্রভাব এবং হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এই 3টা প্রভাব আপনারা ভালো করে দেখা যাবেন। সাথে হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়টা একটু দেখবেন, তাহলে আপনাদের 7 নম্বর অধ্যায় শেষ। আর 11 নম্বর হইতেছে আমাদের 11 নম্বর অধ্যায়, এটাও একটু জটিল। আশা করা যায় যে 4টা অধ্যায় আপনারা একটু ভালো করে পড়েন। আর এই 2টা অধ্যায় যে রাসায়নিক গণনা, এখানে বেশ কিছু সূত্র, যেমন W = ACMV/1000, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ, এরকম আমাদের আরো জটিল জটিল কিছু ক্যালকুলেশন কিন্তু আছে। তো এই ম্যাথগুলোর কথা যদি বলি, এই ম্যাথগুলো আপনারা একদিনে পড়ে এগুলো কিছুই করতে পারবেন না। তো এই অধ্যায় এবং এই অধ্যায় আমি বাদ রাখবো। আমি বলবো যে 11 নম্বর অধ্যায় আপনাদের খুব কঠিন লাগবে। 11 নম্বর অধ্যায় এবং হচ্ছে 6 নম্বর অধ্যায়, এই 2টা অধ্যায় আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু 3, 4, 5 এবং 7 এই লা-শাতেলিয়ার নীতি কিন্তু একদম সহজ। লা-শাতেলিয়ার নীতি, তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব, এই 3টা আছে। আর সাথে হচ্ছে তাপ উৎপাদী, তাপ হারি, মানে সহজ কথাগুলো কিন্তু এখানে আছে।
লাস্ট হাতিয়ার নীতির মধ্যে যেগুলো পড়ে ওইগুলাই পড়বেন, সাথে হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়টা একটু দেখা যাবে। আর এখানে 5 নাম্বার দিতে বললাম সমস্ত যে আয়নিক এই জিনিসগুলো পড়বেন। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে ইলেকট্রন আসক্তি ত্রুটিতুলনাকতা এই হাফিজাবি কিছু জিনিসগুলা পড়লেই আপনাদের হয়ে যাবে। আমি দু একটা সৃজনশীল আপনাদের সামনে একটু আলোচনা করি, এরপরে আমি আবার একটু এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। আগে হচ্ছে এই সৃজনশীল এখানে যেগুলো আছে আমি দু একটা সৃজনশীল সম্পর্কে একটু আলোচনা করে এরপরে হচ্ছে এমসিকিউ নিয়ে একটু ধারণা দেওয়ার আবার চেষ্টা করব। রসায়ন অধ্যায় 3, দাঁড়ান অধ্যায় 3 বের করে আনি। এটার নাম হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন আমরা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন হাতে নেব এবং এটা আমরা ধাপে ধাপে সলভ করব। ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা 3 নম্বর অধ্যায়টা দিয়ে শুরু করব। এখানে আমি যে প্রশ্নটা হাতে নিছি সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2021 সালে যে পরীক্ষাটা হয়েছে আমাদের রসায়ন, ওইটাই রাজশাহী বোর্ডে প্রশ্নটা আসছিল। প্রশ্নে সোনিয়া 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধর্ম প্রদর্শন করলো। আচ্ছা, সোনিয়া একটা মেয়ের নাম, সে হচ্ছে 4টা মৌল নিয়ে কি করছে, ইলেকট্রন বিন্যাস করছে। 4টা মৌল কি 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 এটা নিচে দিচ্ছে 3, এখানে যে থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে L11 M24 আর হচ্ছে N29 and N29। এই 4টা মৌল আপনার দেওয়া আছে। তাহলে সোনিয়া কি করছে, এই 4টা মৌল নিচ্ছে, 4টা মৌল নিয়ে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে কোনটা কোন ধর্মে প্রদর্শন করে সেটা বলছে, সেটা হচ্ছে কথা। আচ্ছা, ছোট ক নম্বর আমাকে প্রশ্ন করছে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে প্রথম 2টি মৌলের রাসায়নিক ধর্ম একই হওয়ার কারণ কি। প্রথম 2টা মৌল কত, এটা এবং এটা, এই 2টা মৌলের যে রাসায়নিক ধর্মগুলো আছে এই 2টারই রাসায়নিক ধর্ম একদম পুরোপুরি সেম। কেন সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা মানে নিচে এটা দেওয়া আছে, এটা কত, 3। আচ্ছা, 3 যদি হয় অবশ্যই লিথিয়াম। তাহলে কে বলতে এখানে আমার লিথিয়ামকে বোঝানো হইতেছে, বোঝেন নাই? এখানে 3 পারমাণবিক সংখ্যা, 3 পারমাণবিক সংখ্যা কার, অবশ্যই লিথিয়ামের। আচ্ছা, আবার যদি আমি এল বলি, এল বলতে এখানে 11 আসলে কার, 11 মূলত আমার সোডিয়ামের। তাহলে এটা কত হবে, অবশ্যই এল বলতে আমার সব ভুল হয়েছে, তাহলে এখানে হবে সোডিয়াম 11। 2টার ইলেকট্রন বিন্যাস করছে, 2টার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে 1s2 2s1 1s2 2s2 2p6 3s1। তাহলে শেষ কক্ষপথে আমার এসে একটা ইলেকট্রন আছে, এসে একটা ইলেকট্রন আছে। তাহলে আমি ইলেকট্রন বিন্যাস করে এখানে ব্যাখ্যাগুলো সুন্দর করে লেখা আছে। শেষ কক্ষপথে যেহেতু আমার একটা করে ইলেকট্রন আছে, তার মানে আমরা 1 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত। শুধু যদি আমার এসে ইলেকট্রন থাকে, আমি বলছি না যে পর্যায় সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয়, ওইখানে একটা নিয়ম কিন্তু আমাদের ছিল যে শেষ ইলেকট্রন যদি আমাদের এসে যায়, এসে যে কয়টা ইলেকট্রন থাকবে ওটার গ্রুপ নাম্বারও আমার ততই হবে। মানে একটা ইলেকট্রন আছে মানে কি এটা 1 নাম্বার অন্তর্ভুক্ত, আর এটা আমাদের 1 নাম্বারের অন্তর্ভুক্ত। এখানে এটা লেখা আছে 2টি মৌল কে এবং এল যথাক্রমে লিথিয়াম এবং সোডিয়াম এদের রাসায়নিক ধর্ম একই হওয়ার কারণে ব্যাখ্যা করা হলো। যেটা দেখা যাচ্ছে মৌলসমূহের দ্রুততম স্তরে সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1, তাই এরা সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। যেহেতু এদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এরা যে কেউ চাইলে মানে লিথিয়াম চাইলে সেখানে একটা ইলেকট্রন করতে পারবে এটা, এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাস একটা যদি বাদ দেয় তাহলে হবে 2, অর্থাৎ এটা হিলিয়াম হবে। অর্থাৎ লিথিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে L+, এটা হবে আমাদের
1:2 অর্থাৎ Li+, অর্থাৎ এটা লিথিয়াম হবে, হিলিয়াম হবে। আর এটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটা আমাদের অবশ্যই একটা ইলেকট্রন বাদ দিলে আমাদের হবে 10টা হইতাছে নিয়নের ইলেকট্রন বিন্যাস কি করবে, অর্জন করবে। তার মানে তারা সহজেই কিন্তু আসলে চাইলেই একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আচ্ছা, তাহলে দুইজনেই আসলে কি করতে পারে, একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। জড়িত স্তরে একটি ইলেকট্রন থাকায় হ্যালোজেনের সাথে একটি করে ইলেকট্রন দান করে আয়নিক বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, তাহলে এরা দুইজনেই কি করতে পারে, চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আবার এই লিথিয়াম কি করতে পারে, এটা হ্যালোজেন, যার হচ্ছে 7 হ্যালোজেন কারা কারা হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে লিথিয়াম চাইলে ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে এবং এটা দুইটা বিক্রিয়া করে এটার 1 আর এটার 7, এটা শেষ কক্ষপথে 1টা, এটা শেষ কক্ষপথে 7টা, 7 আর 1 যোগ করলে কত হয়, 8 পূর্ণ হয়েছে। তার মানে নিচে কোনো যোজনই থাকবে না। এটা হচ্ছে আমার লিথিয়াম ফ্লোরাইড। আর এখানে সোডিয়াম আছে, আর এটা কার সাথে বিক্রিয়া করবে, অবশ্যই ক্লোরিনের সাথে। সোডিয়াম ক্লোরাইড, এটার যোজনী 1, এটার 7, 7 আর 1 যোগ করলে হয় 8 পূর্ণ হয়েছে, মানে নিচে কোনো সংখ্যা থাকবে না। আর নিচে কোনো সংখ্যা না থাকলে এটাকে আমরা বলি আয়নিক বন্ধন। অষ্টক পূর্ণ করার মাধ্যমে, অষ্টক পূর্ণ যে যৌগগুলো আছে এই যৌগগুলোকে আমরা বলি হচ্ছে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন। এরা চাইলে কি করতে পারে, একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এটা হচ্ছে কথা। আবার এরা চাইলে কি করতে পারে, এই যে হ্যালোজেন লবণ উৎপাদনকারী যে যৌগগুলা মৌলগুলা আছে এদের সাথে বিক্রিয়া করতে পারে এবং বিক্রিয়া করে বিভিন্ন ধরনের লবণ তৈরি করতে পারে। আচ্ছা, এই দুইটা ধর্ম কিন্তু আসলে এই দুইটার মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে দেখি আরো কি কি ধর্ম এদের মধ্যে মিল আছে। আবার উভয় মৌল অত্যন্ত সক্রিয় হওয়ায় পানির সাথে বিস্ফোরণের সাথে ক্ষার এবং হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করতে পারে, সোডিয়ামও পানির সাথে বিক্রিয়া করতে পারে। অর্থাৎ আমরা যেদিকেই যাই এই দুইটা মৌল কিন্তু আসলে একই ধর্ম সব জায়গায় প্রদর্শন করতেছে। সুতরাং এই দুইটা মৌল আসলে একই ধর্ম প্রদর্শনকারী মৌল। এরপর বড় ঘ নম্বরে আসি। বড় ঘ নম্বরে বলছে উদ্দীপকের কোন মৌল দুইটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এই দুইটার মধ্যে উদ্দীপকের যে শেষ মৌল দুইটা আছে অবশ্যই 24 কার, অবশ্যই ক্রোমিয়াম, আর 29 আছে কপার। ক্রোমিয়াম এবং কপার কি করে, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় না, এটা কিন্তু আমরা জানি। এই জিনিসটাই আমাদের উত্তর দেওয়া আছে। আমরা তাহলে কি করব, রাজশাহী বোর্ড 21টা খুব সুন্দর করে পড়ে নেব। রাজশাহী বোর্ড 21 যে সৃজনশীলটা আছে এটা আমরা ভালো করে পড়ে নেব। আচ্ছা, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। 4 নম্বর অধ্যায় থেকে দেখি একটা প্রশ্ন সলভ করা যায় কিনা। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা দেখি। আমি বলছি ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎচুম্বকতা এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং পর্যায় সংখ্যা নির্ণয়, তারপরে গ্রুপ সংখ্যা নির্ণয়, এই জিনিসগুলো আমাদের খুব সুন্দর করে পারতে হবে। আর পর্যায় সারণী সম্পর্কে আমাদের খুব সুন্দর একটা আইডিয়া থাকতে হবে। একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করব। আচ্ছা, হয়েছে মোটামুটি। এখানে হইতেছে জি দেয়া লিখলাম, জি মানে হচ্ছে গ্রুপ আর পি মানে হচ্ছে পর্যায়। আচ্ছা, এটা দেওয়া আছে তৃতীয়, এটা দেওয়া আছে চতুর্থ, এখানে দেওয়া আছে 1 2 এ বি সি ডি। আচ্ছা, বুঝেন তাহলে পর্যায় হইতেছে 3, আবার 4, আর গ্রুপ সংখ্যা হইতেছে 1 এবং 2। তাহলে এ মৌলটা আসলে কার মধ্যে পড়তেছে, এ মৌলটা কিন্তু আমাদের 1 নাম্বার গ্রুপ 3 নাম্বার পর্যায়ে পড়তেছে। তাহলে কিনা আমরা বুঝতেই পারি যে এ মৌল সোডিয়াম,
আর সোডিয়ামের পরেই তো এটা, তাহলে বি মৌল কারা হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম। আর 3-এর পরে তো হচ্ছে 4, সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম আর এটা হচ্ছে ক্যালসিয়াম। সি মৌল পটাশিয়াম, ডি মৌল ক্যালসিয়াম। কি এ বি সি ডি 4টা হচ্ছে আসলে কোন মৌলের প্রতীক নয়, এটা হচ্ছে কি সাংকেতিক চিহ্ন। আচ্ছা, ডি মৌলের সাথে, ডি মৌল কারা? অবশ্যই ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে ক্লোরিন C1 মৌল, Cl মৌলের বন্ধন প্রক্রিয়া, Cl মৌল কথা তারা বলছে। Cl মানে ক্লোরিন। ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের যে বন্ধন গঠনকারী যে বিক্রিয়াগুলো আছে, কোন কিসের প্রভাবে এগুলা, কি কারণে আসলে এই দুটা একটা বন্ধন গঠন করে, সেই জিনিসগুলা ব্যাখ্যা করতে বলছে। তো এখানে বাংলা কথায় একটু পড়ি আমরা। এখানে তারা বলছে উদ্দীপকের ডি মৌলটি ক্যালসিয়াম, ক্যালসিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু হওয়ায় ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন এবং ক্যাটিয়ান আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়, এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে ক্লোরিন মাইনাস পরিণত করে। হ্যাঁ, একদম সহজ কথা। ডি মৌল হইতাছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম চাইলে কি করতে পারবে? ক্যালসিয়াম যেহেতু ধাতু, ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রন দান করে, ইলেকট্রন কি করতে পারবে? অবশ্যই ক্লোরিনকে দিতে পারবে। ক্লোরিনের তো অষ্টক পূর্ণ করার জন্য একটা কম আছে, এটা হচ্ছে 7টা। তার যেহেতু 2টা বেশি আছে, এটা যেহেতু 2টা বেশি আছে, সে চাইলে একটা তাকে দিতে পারবে। একটা তাকে দিয়ে যেহেতু সে দান করতে পারলো, দান করতে পারলে সে হয় প্লাস, আর সে গ্রহণ করছে মানে হচ্ছে মাইনাস। তাহলে ক্যালসিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসে পরিণত কিন্তু হতে পারবে। এভাবে সৃষ্ট, এটা হচ্ছে আমার ক্যাটায়ন। ধনাত্মক প্লাস যুক্ত যে আয়ন সেটাকে বলা হয় ক্যাটায়ন, ঋণাত্মক চার্জ যুক্ত যে আয়ন ওটাকে বলা হয় অ্যানায়ন। আচ্ছা, এভাবে সৃষ্ট বিপরীত আধানের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে তারা একে অপরের সাথে যুক্ত থাকে। যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বা তড়িৎদ্যুতি বন্ধন বলে। তাহলে এখানে এরা ক্যালসিয়াম এবং ক্লোরিন, ক্যালসিয়াম চাইলে দান করতে পারে এবং হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হয়, ক্লোরিন চাইলে গ্রহণ করতে পারে, সে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং ইলেকট্রন যেহেতু তারা আদান প্রদান করতেছে, অষ্টক পূর্ণ করতেছে, এই কারণে আসলে তারা কি হয়? আয়নিক বন্ধন গঠিত হয়। এই জিনিসগুলাই তারা বলতেছে। এবং ঘ নম্বরে তারা কি বলছে? বড় ঘ, এখানে বলছে আয়নীকরণ শক্তির আলোকে উদ্ভূত মৌলগুলোর ক্রম ও যুক্তি সহ আলোচনা করো। অর্থাৎ এই 4টার কার ক্ষেত্রে আসলে ইলেকট্রন আসক্তি কার কম হচ্ছে, এবং আমি বললাম যে সোডিয়ামের হচ্ছে, সোডিয়ামের তুলনায় এখানে কার, এখানে তারা এটা দিছে না? তাহলে আমাদের যে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সব থেকে কম হবে, অর্থাৎ এটা একদম নিচে আছে। সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের অবশ্যই কম হবে। সোডিয়ামের থেকে, সোডিয়ামের নিচে কি, সোডিয়ামের নিচে হইতাছে পটাশিয়াম, এটার থেকে এটা নিচে আসলে তাহলে কম হবে। আর যেহেতু একদম নিচের দিকে যায়, মানে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে, আর নিচ থেকে উপরের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে এই জিনিসগুলো আমরা লেখা দিব যে উদ্দীপকের মূলগুলোর মধ্যে আমার ক্যালসিয়ামের কি ইলেকট্রন আয়নীকরণ শক্তি সব থেকে কম। কেন কম? মানে আবার সোডিয়ামের সব থেকে বেশি। কেন এদের বেশি এবং এদের কেন কম, এই জিনিসগুলো একটু লেখা দিতে হবে। তো এই জিনিসগুলো আশা করি আপনারা পারবেন। আমি লাস্ট লেয়ার নীতি থেকে একটা প্রশ্ন দেখে দেখানো যায় কিনা, এটা আমি একটু দেখানোর চেষ্টা করব। সমযোজী আয়নিক ধাতব এগুলো আপনারা পড়ে নেবেন। মূল সংখ্যা এটা আমি বাদ দিচ্ছি, এটা আপনাদের একটু জটিল মনে হতে পারে।
সম্পূর্ণ রসায়ন মাত্র 35 মিনিট হয়েছে কেবল। ধরেন যে বড় জোর 1 ঘন্টায় লাগতে পারে, 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ রসায়ন শেষ। 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ রসায়ন শেষ। এখানে একটা বিক্রিয়া দিছে হচ্ছে P2O4। এটা কি কোনো সালে আসছিল? হ্যাঁ, দাখিল পরীক্ষা 19-এ আসছিল। P2O4 এটা উভমুখী চিহ্ন, এটা বিক্রিয়া করে PO2 এটা তৈরি করে, 2PO2 তৈরি করে, যেখানে ডেল এইচ হচ্ছে আমাদের ধনাত্মক একটা মান দেওয়া আছে, +x কিলোজুল পার মোল। এই যে দেখেন এটা প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস মানে এটা হয় আমাদের কি, প্লাস বলতে এখানে প্লাস, এই পাশে তাপ সে কি করতেছে, তাপ হারাইতেছে। প্লাস হলে তাপ হারি বিক্রিয়া হয়, আর মাইনাস হলে তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এটা তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি যে প্লাস হলে তাপ হারি বিক্রিয়া হয়, আচ্ছা, আর মাইনাস হলে তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার বলছেন বিয়োজন হ্রাসে করণীয় পদক্ষেপ লাসাতিলের নীতির আলোকে ব্যাখ্যা করো। লাসাতিলের নীতির আলোকে এগুলা ব্যাখ্যা করতে হবে। মানে এখানে আমাদের তাপ বিক্রিয়ার মাধ্যমে তাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে হবে। তাপের প্রভাব, এটা যেহেতু একটা যেহেতু ডেল এইচ এর মান পজিটিভ, ডেল এইচ এর মান পজিটিভ মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া, মানে তাপ হারাইতেছে এখান থেকে, এখানে তাপ কি হইতেছে, কমতেছে, তাপ হারাইতেছে। তো এখানে আমি এই বিক্রিয়ার মধ্যে অলরেডি তাপ হারাচ্ছে, আমি যদি তাপ দেই, এখানে তাপ যতটুকু হারাইতেছে, আমি যদি এটার মধ্যে তাপ দেই, তাহলে কি হবে, বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে, উৎপাদের দিকে যাবে। আর যদি আমি তাপ এমনি হারাচ্ছে, আমি যদি ওখানে আরো নিয়ে যাই, তাহলে বিক্রিয়া সামনে অগ্রসর হতে পারবে না, এটা বাম দিকে সরে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপের প্রভাব। এরপর চাপের প্রভাব হচ্ছে আমাদের এখানে 1 এখানে 2, তাহলে 1 এর জন্য এতটুকু হইলো, এখানে 2 এর জন্য এতটুকু হইলো। চাপ, এখানে যদি আমি চাপ প্রয়োগ করি, মানে চাপ দেই, চাপ দিলে কি হবে, এটা আরো ছোট হয়ে থাকবে। এটা একটা বেলুন ধরেন, এটা একটা বেলুন ধরেন, তাহলে এটা 1 আর এটা 2, তাহলে এটা অবশ্যই একটু বড় হবে। এখানে চাপ দিলে বেলুনটা আরো ছোট হইলো, ছোট হইলে কি হবে, এটা আরো ছোট হচ্ছে, তাহলে এটা ওইদিকে আর যেতে পারবে না। বাট এটা যদি আমি এভাবে চাপ প্রয়োগ করি, মানে উল্টা যদি আমি ঘটনাটা ঘটাই, সোজা হইতেছে আমাদের এটার উপর চাপ প্রয়োগ করলাম, তাহলে এটা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আর যদি আমাদের পেছনের দিকে অগ্রসর হবে। আর যদি চাপ চাপ নিয়ে যায় এখান থেকে, তাহলে এটা বড় হইতে থাকবে, বড় হইলে এটা আর এটা যখন সমান হবে, অতএব এটা যখন বড় হয়ে যাবে, তখন এটা সামনের দিকে অগ্রসর হবে। আচ্ছা, তো এইভাবে আমরা তাপ চাপ এগুলার আমরা ব্যাখ্যা করতে পারবো। লাসাতিলের নীতির সাহায্যে তাপের প্রভাব, চাপের প্রভাব, এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, মোটামুটি একটা ধারণা দেওয়া, শুধু এই জিনিসগুলো আপনারা মূলত কম এবং খ এগুলো পড়বেন। এমসিকিউ এর কথা যদি আমি এখন একটু বলি, এমসিকিউ আমি সবগুলো আমাদের থেকে পড়তে বলবো। এমসিকিউ তো খুব একটা কঠিন না, এটা আমরা 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং হচ্ছে 7, 6, 7, 11 সবগুলো অধ্যায়ের এমসিকিউ আমি হচ্ছে আপনাদের জন্য যেটা বলবো, সেটা হচ্ছে বইটা, মানে যে বেসিকগুলো আপনারা এতদিন পড়ছেন, এখন তার বেসিক বোঝার সময়টা নাই। আপনারা মোটামুটি যে যতটুকু শিখছেন, আমার কিছু এমসিকিউ ক্লাস অবশ্যই আমি আপলোড করছি, আমি কিছু এমসিকিউ ক্লাস লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মানে আমি যে এমসিকিউ ক্লাসগুলো যে নিছি, এই এমসিকিউ ক্লাসগুলো
আমি আপনাদের ব্যস্ত উদ্দেশ্য করে কি করছি, এই 6টা অধ্যায়ের উপরে আমি এমসিকিউ ক্লাস নিছি। এই 6টা এমসিকিউ ক্লাসের লিংক আমি দিয়ে দিব। আপনারা যদি একটু কষ্ট যদি হয় ওই ক্লাসগুলো করে গেলে অবশ্যই আপনারা এমসিকিউতে ভালো করবেন। এবং ওইগুলোর পাশাপাশি ওই ক্লাসের পাশাপাশি আপনারা বিগত 5 বছরের মানে যত এমসিকিউ আছে, বিগত 5 বছরে এই অধ্যায় থেকে যত এমসিকিউ হয়েছে, এই অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যত এমসিকিউ হয়েছে, এই এমসিকিউ গুলা বুঝে বুঝে সলভ করে যাবেন। দ্যাটস এনাফ, আপনারা এমসিকিউ কভার করতে পারবেন। ক খ প্রশ্ন আমি দিয়ে দিব, ওটা আপনারা পড়ে নেবেন। সাথে হচ্ছে গ ঘ তো বললাম, এই জিনিসগুলা যে সাজেশনটা দিছি এই সাজেশন অনুযায়ী আপনারা পড়বেন। অবশ্যই অবশ্যই মাত্র 40 মিনিট সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ রসায়ন কভার। এটা একদম একটা রেকর্ড, এটা আমরা একটা রেকর্ড বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা রেকর্ড। মানে মাত্র 40 মিনিটের মধ্যে সম্পূর্ণ রসায়ন বই কভার। সম্পূর্ণ রসায়ন বই মাত্র 40 মিনিটে কভার করা সম্ভব। তো যা বললাম এইভাবে আপনারা প্রিপারেশন নেন, অবশ্যই অবশ্যই গণিতে ভালো করতে পারবেন। সাথে হচ্ছে রসায়নে ভালো করতে পারবেন। সাথে হচ্ছে আমি যে জিনিসটার কথা বললাম ওইটা আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের একটা গ্রুপ থাকবে, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। গ্রুপে অবশ্যই অ্যাড হওয়ার জন্য কিছু শর্ত থাকবে, ওই শর্তগুলো ফিল আপ করে আপনারা অবশ্যই গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে সবসময় আমাদের কি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব। ওই গ্রুপে যুক্ত হয়ে আপনারা কি করবেন, এই ক্লাসগুলো করে নেবেন। যে ক্লাসগুলো আমি নিব হচ্ছে ওই যে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর উপর। তো ওইখানে আসলে মূলত সবগুলো অধ্যায়, আর দুই একটা অধ্যায় কিন্তু এরকম আছে যেগুলো আমাদের আসলে দরকার নাই, ওই দুই একটা অধ্যায় কি করবো পড়াই দিব। আর ম্যাক্সিমাম অধ্যায় আসলে হচ্ছে আমাদের লাগবে। তো আজকের এই রসায়ন ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ ক্লাসগুলো দিয়ে দিব। মূলত এটা সাজেশন ভিডিও, মূলত কোনো ক্লাস না। এটা একটা সাজেশন ভিডিও, মূলত কোনো ক্লাস নাই। সাজেশনগুলোই আপনারা ভালোভাবে ফলো করেন এবং হচ্ছে এমসিকিউ ক্লাসগুলো ভালো করে দেখবেন। ইনশাল্লাহ 100% কমন পড়বে এবং আপনারা খুব ভালো একটা রেজাল্ট করে নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।